হাই এভরিওয়ান, আগের ক্লাসে আমরা ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেট সিস্টেমের হিস্ট্রি পড়েছিলাম। আজকে আমরা নতুন টপিক শুরু করতে যাচ্ছি। তার আগে চলো আমরা একটু ম্যাপ দেখি যে আমরা এই চ্যাপ্টারকে দুটো অংশে ভাগ করি। একটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ইন্ডিয়াস ট্রেড কী বলে ইন্ডিয়াস ফরেন ট্রেড। তো ইন্ডিয়াস ফরেন ট্রেডটা আমরা পরে পড়ব। এখন করছি আমরা ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ। এবার এটাকে আমরা ছোট ছোট 7টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে প্রথম ভাগটা ছিল এক্সচেঞ্জ রেট, দ্বিতীয় ভাগটা ছিল এক্সচেঞ্জ রেট সিস্টেম অফ ইন্ডিয়া, এর হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেট সিস্টেম। ঠিক আছে, আজকের টপিকটা হচ্ছে রিজার্ভ অ্যাডিকুয়েসি। তো এই টপিকটা শুরু করার আগে তিনটে টার্ম আমাদের পড়ে রাখা ভালো। যদিও এই টপিকের সঙ্গে মানে এমন নয় যে ওই তিনটে টপিক না পড়া থাকলে এটা বোঝা যাবে না, তা নয়, কিন্তু আমরা এই তিনটাকে কভার করে রাখি যেহেতু বইতে দেওয়াই আছে। প্রথমটা হচ্ছে কি নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট বা নির, নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। এটার মানে কি, ধরো ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে ব্যবসা বাণিজ্য করছে, নেপালের সঙ্গে করছে, ভুটানের সঙ্গে করছে। তো এদের সঙ্গে এরকম কয়েকটা দেশের সঙ্গে যা হচ্ছে কি এক্সচেঞ্জ করছে, যা এক্সপোর্ট ইম্পোর্ট করছে, তার ভিত্তি করে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ফরেক্স রিজার্ভ মানে বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে বাড়লো না কমলো, হ্যাঁ, যত পরিমাণ বাড়বে বা কমবে তার ভিত্তিতে রুপি এর দাম বৃদ্ধি পেতে পারে ততটুকু, অথবা তা কমতে পারে। হ্যাঁ, এটাকেই বলে নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। কি বললাম আরেকবার বলছি, নির্দিষ্ট কয়েকটি দেশের সঙ্গে যখন ব্যবসা বাণিজ্য করে, তখন হচ্ছে কি এক্সপোর্ট ইম্পোর্টের বেসিসে ইন্ডিয়া বা কোনো একটা নির্দিষ্ট দেশ যা ফরেক্স রিজার্ভ বা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বৈদেশিক মুদ্রা যতটুকু সঞ্চয় করে তার উপর ভিত্তি করে সেই দেশের কারেন্সি বা মুদ্রার দাম বৃদ্ধি বা যা হ্রাস পায় সেটাকে বলা হয় নমিনাল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। আমাদের সেকেন্ড টার্ম হচ্ছে রির, আগেরটা ছিল নির, এবারটা হচ্ছে রির মানে রিয়াল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। এটার অর্থ কি, আগেরটার মতোই, কিন্তু প্রোডাক্টের দাম তো আর হচ্ছে কি যে ফিক্সড থাকে না, এটা কমে বা বৃদ্ধি পায়, এরকম হয়। তো এই যে ইনফ্লেশন হয়, সময়ের সঙ্গে সঙ্গে যে জিনিসের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, সেইটাকে যদি আমরা ইনক্লুড করে নিয়ে তারপর আমরা যে এফেক্টিভ এক্সচেঞ্জ রেট মানে রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট, যে এফেক্টিভ এক্সচেঞ্জ রেটটা আমরা দেখতে পাই সেটাকে বলছি আমরা রিয়াল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমরা পড়লাম নির, রির। এবার আমরা পড়ব বিগ ম্যাক ইন্ডেক্স। বিগ ম্যাক ইন্ডেক্স এটা হচ্ছে কি যে কোনো কারণে কারেন্সির দামের আপ ডাউন হলেও কখনো কখনো সেই দেশের রেসিডেন্টদের ক্রয় করার ক্ষমতা সেই হিসেবে কারেন্সির দামের উপর নির্ভর করে না। এরকমই একটা এক্সাম্পল আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস বিগ ম্যাক বার্গার থেকে। কি করে, ধরো ইউএসএতে কোনো একটা বার্গারের দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, তার মানে কি, আমরা যদি ডলার 400 টাকা বলবো না, সরি, $5 ধরলাম একটা বার্গারের দাম, সেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে কত হবে, 400 রুপি হবে। কিন্তু দেখা গেল সেই বার্গারটাই হচ্ছে ইন্ডিয়াতে 250 রুপিতে পাওয়া যাচ্ছে। তার মানে যে সবসময় যে কারেন্সির মতো করে, তার মানে কি ইন্ডিয়ার সেই বার্গারের দাম হিসেবে যদি আমি বলি, তার মানে 250 রুপি পড়লো। 250 রুপি মানে ওই $5 সাথে ইকুয়াল করে তারপরে কত হয়, মানে $1 মানে 50 রুপি। কিন্তু রিয়ালিটিতে দেখা গেল যে 80 রুপি হয়ে যাচ্ছে, $1 মানে 80 রুপি। কিন্তু ইন্ডিয়াতে দেখা গেল সেটা, আমরা যদি সেই বার্গারের সাথে কম্পেয়ার করি,
$1 ইকুয়াল টু 50 রুপি হওয়ার কথা, কিন্তু এই সিস্টেমে চলে না। আরও তো অনেক রকমের প্রোডাক্ট আছে, সে মানে এর জন্যেই এই কনসেপ্টটা হচ্ছে খাটেনি। হ্যাঁ, শুধুমাত্র কিছু হাতে গোনা কিছু প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু জরুরি নেই যে সেটা সব প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা ডিপেন্ড করে বার্গার কার মানে কতজন, এখানে বার্গার কতজন বানাচ্ছে, ওখানে কতজন বানাচ্ছে, সেখানে পপুলেশন এখানে কত, ওখানে কত, এখানে পাবলিকের হাতে কতটুকু পয়সা আছে, ওখানে পাবলিকের হাতে কতটুকু পয়সা আছে। হ্যাঁ, পয়সা বেশি থাকলে তার মানে হচ্ছে কি যে ইনফ্লেশন অটোমেটিক বেড়ে যায়। এইভাবে অনেক ফ্যাক্টর থাকে। তো আমরা এভাবে শুধুমাত্র বার্গারের দাম বা অন্য কোনো প্রোডাক্টের হাতে গোনা কিছু প্রোডাক্টের দামের উপর ভিত্তি করে কারেন্সি মানে আমরা বলতে পারি না যে হ্যাঁ কারেন্সির সঠিক মানে সঠিক সমন্বয় হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, তো এই বার্গারের এই আইডিয়া থেকে আসে হচ্ছে যে পারচেজিং পাওয়ার প্যারিটি কনসেপ্টটা। ঠিক আছে, তো এই গেল। এবার আসি আমরা আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে রিজার্ভ অ্যাডিকুয়েসি। হ্যাঁ, রিজার্ভ অ্যাডিকুয়েসি মানে কি, যে এটার দুটো রুল হচ্ছে আমাদের মানে কি চাকরি পরীক্ষার জন্য পড়তে হবে। একটা হচ্ছে ফিউ মান্থস অফ ইম্পোর্টস রুল, আর একটা হচ্ছে গুইডোট্টি গ্রিনস্প্যান রুল। আচ্ছা, কি বললাম, আমরা কি পড়তে যাচ্ছি, আমরা পড়তে যাচ্ছি রিজার্ভ অ্যাডিকুয়েসি। এটা রিজার্ভ অ্যাডিকুয়েসি বুঝতে হলে আমাদেরকে দুটো জিনিস হচ্ছে কি বুঝতে হবে, সেটা কি কি, একটা হচ্ছে গুইডোট্টি গ্রিনস্প্যান রুল, আর একটা হচ্ছে ফিউ মান্থস অফ ইম্পোর্ট রুল। আচ্ছা, রিজার্ভ অ্যাডিকুয়েসি মানে হলো যে যা ফরেক্স রিজার্ভ আছে তাতে দিয়ে কতটা কনফিডেন্স আছে কোনো একটা দেশের। অনেক বেশি ফরেক্স রিজার্ভ থাকার অর্থ হচ্ছে সেই দেশ অনেক বেশি কনফিডেন্ট, যদি খারাপ সময় আসে তার মানে সে চালাতে পারবে, অনেক কিছু ইম্পোর্ট করে হলেও সে চালাতে পারবে। কিন্তু ফরেক্স রিজার্ভ যদি কম থাকে, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বৈদেশিক মুদ্রা এবং সঙ্গে গোল্ড রিজার্ভ, এটা যদি কোনো একটা দেশের কম থাকে, খারাপ সময় আসলে সেই রিজার্ভ দিয়ে সে চালাতে পারবে না। সেই কান্ট্রির হচ্ছে কি যে ইকোনমিক মানে কি যে অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। তো তার মানে সাফিসিয়েন্ট পরিমাণের ফরেন বৈদেশিক মুদ্রা এবং গোল্ড রিজার্ভ থাকাটাই হচ্ছে কি রিজার্ভ অ্যাডিকুয়েসি। মানে পর্যাপ্ত পরিমাণের রিজার্ভ আছে। আচ্ছা, এটা কি করে বার করা হয়, দুটো পদ্ধতি বার করা হয়, একটা ফিউ মান্থস অফ ইম্পোর্টস রুল আর একটা গুইডোট্টি গ্রিনস্প্যান রুল। প্রথমে আসি আমরা ফিউ মান্থস অফ ইম্পোর্টস রুল, এটাতে আসি আমরা। এটা এভাবে নির্ভর করা মানে কি এইভাবে বার করা হয় যে কত মাস ধরে সে ইম্পোর্ট করে দেশটাকে চালাতে পারবে, কয়েক মাসের হচ্ছে কি কিছু মাসের ইম্পোর্টের উপর বেসিস করে। কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে ব্যালেন্স অফ পেমেন্ট আমরা একদম প্রথম দিকে পড়েছি, প্রথম দিকে ভিডিও বানিয়েছি, সেখানে ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে একটা টপিক আমরা বা কনসেপ্ট আমরা পড়েছি। সেখানে দেখলাম যে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, মানে কি যে মানে এরকম ব্যাংকের থ্রুতেও আবার কখনো ইনভেস্টমেন্ট করতে দেখা যাচ্ছে, আবার হ্যাঁ তো ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করতে দেখা যাচ্ছে, এই দেশের লোকরা ওই দেশে ইনভেস্ট করতে যাচ্ছে। তো এইভাবে ইনভেস্ট করার সঙ্গে সঙ্গে তার মানে কি সেই দেশ থেকে কিছুটা মানে কি সে প্রফিটও কামাবে, সেই আসল সহ প্রফিটও কামাবে, এটাই নিয়ম। তো তার মানে কি এই ব্যালেন্স অফ পেমেন্ট বা ব্যালেন্স ইন ক্যাপিটাল অ্যাকাউন্টের কনসেপ্টটা থাকার জন্য কিন্তু যে এই এই যে ফিউ মান্থসের যে ইম্পোর্ট রুলটা সেটা কিন্তু কাজ করছে না। শুধুমাত্র সেখানে ইম্পোর্টের কথা বলা আছে, তার কোনো একটা দেশের ডেপ্ট কতটুকু সে লোন নিয়েছে সেটা পরিশোধ করতে হবে সে কথা বলা হয়নি। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে ফিউ মান্থস অফ ইম্পোর্টস রুল। এবার আসি আমরা হচ্ছে গুইডোট্টি গ্রিনস্প্যান রুল। আচ্ছা, এই রুলের ক্ষেত্রে কিন্তু ওই ডেপ্থ কত আছে সেটাকে ইনক্লুড করা হয়েছে। কোনো একটা দেশের ফরেক্স রিজার্ভ পজিটিভ আছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে কি যত শর্ট টার্ম 1 ইয়ারের এক বছরের যত শর্ট টার্ম লোন আছে বা হচ্ছে কি ডেপ্থ আছে সেগুলো পরিশোধ মানে মাইনাস করার পর যা রিজার্ভ পাওয়া গেল, নেট রিজার্ভ যা পাওয়া গেল সেখান থেকে শর্ট টার্ম লোনটাকে বা হচ্ছে কি শর্ট টার্ম ডেপ্থ এক বছরের ডেপ্থ যত আছে সেগুলোকে মাইনাস করার পর যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে কি যে ফরেক্স রিজার্ভ বা রিজার্ভ অ্যাডিকুয়েসি। সেটা যদি নেগেটিভ হয় তার মানে বুঝতে হবে যে মানে কি ফরেক্সের রিজার্ভ বা রিজার্ভ অ্যাডিকুয়েসি নেই সেখানে। এরকম আমরা যদি এক্সাম্পল দিই তবে দেখা যায় যে 1991-92 সালে ছিল যে ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ 5.8 বিলিয়ন, সেখানে জুনের শেষের দিকে 2020 সালে সেটা হয়ে গেছে 505.7 বিলিয়ন ডলার। এটা ডলারে, রুপিসে না। এরকম ফরেক্স রিজার্ভ তার মানে মানে অনেকটাই অনেক গুণই কিন্তু ফরেক্স রিজার্ভ কিন্তু বেড়ে গেছে, অনেক পরিমাণে বেড়ে গেছে। এটা খুব ভালো একটা লক্ষণ, এটাও দেখার বিষয়। আর হচ্ছে কি
পৃথিবীর যদি সব মানে কি ফরেক্স রিজার্ভ যদি দেখা যায় বিভিন্ন দেশে, তবে ইন্ডিয়া টপ 10-এর মধ্যে আসে ঠিকই, কিন্তু 1 নম্বর পজিশন ধরে রেখেছে চায়না। তো এই ছিল আজকের হচ্ছে রিজার্ভ অ্যাডিকুয়েসি। আশা করি ইনফরমেশন মোটামুটি ভালো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা খুশি হবে এতে। চাকরি পরীক্ষাতে তাতে এনাফ তার জন্য। তো নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে আসবো, নতুন টপিক শুরু করবো সবচেয়ে বড় কথা। ওকে, সঙ্গে থেকো, বাই।